হ্যালো ভিউয়ার্স, তোমাদের আজকের এই পর্বের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি 9-10 এর যে সিলেবাস রয়েছে জিওটেকটনিক তার ফোল্ড নিয়ে। ফোল্ড থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি একটা কথা বলেছি, এখানে আমি 2016 সালের 9-10 এবং 11-12 প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ছিল তার বিস্তারিত আলোচনা এবং সম্ভব উত্তরগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে, যেটা আমার প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের পর্বের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে, ভাঁজের মধ্যবর্তী নিম্নগামী অংশকে কি বলা হয়? অর্থাৎ আমরা যদি ছবিটা আঁকি, কোনো একটা ভাঁজ এইভাবে আমরা ফোল্ড রাখতে পারি, তার নিম্নগামী অংশটা জানতে চাইছি, অর্থাৎ এই অংশটাকে আমরা কি নামে ডাকি? অ্যান্টিক্লাইন, সিনক্লাইন, লিম এবং অ্যাক্সিস। এগুলো কোথা থেকে এসেছে প্রশ্ন? অপশানগুলো দিয়েছে কম্পোনেন্ট অফ ফোল্ড থেকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে সিনক্লাইন বা অর্ধভঙ্গ, অর্থাৎ এই অংশটাকে আমরা বলে থাকি অর্ধভঙ্গ। আবার এই যে অপশানগুলো আছে এখানে এদের প্রত্যেকটা নির্দিষ্ট নাম রয়েছে, তো সেই নামগুলো কি সেটা আমরা একটা গ্রাফের ছবির মাধ্যমে দেখে নিই। চল দেখো, এই ছবিতে আমরা বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরেছি যেগুলো কম্পোনেন্ট অফ ফোল্ড বলা হয়। তাহলে এই উপরের অংশটাকে আমরা কি বলে থাকি? সাধারণত সর্বোচ্চ উচ্চতাযুক্ত যে অংশটা রয়েছে কোনো ফোল্ডের বা দুটো বাহুর মধ্যবর্তী অংশের সর্বোচ্চ যে উচ্চতা রয়েছে তাকে আমরা বলি ক্রেস্ট, আর একই রকম দুটো বাহুর মধ্যবর্তী সর্বনিম্ন যে অংশটা রয়েছে তাকে বলা হয় ট্রাফ বা খাদ। এছাড়াও আরও কতগুলো অপশন কম্পোনেন্ট আমরা দেখে নিই। দেখো, অ্যাক্সিয়াল সারফেস বা অ্যাক্সিস, এই জিনিসটা কি না? অ্যাক্সিস হলো ভাঁজের সর্বোচ্চ যে স্থান রয়েছে ক্রেস্ট বরাবর ভাঁজকে যদি আমরা আড়াআড়িভাবে কাট করি তাহলে যে পয়েন্টটা পাই তাকে, বা যে লাইনটা বা যে বিন্দুগুলো পাই তাকে আমরা বলি অ্যাক্সিস। এবং এই বিন্দুগুলোকে যদি ইমাজিনারি লাইন দ্বারা জয়েন্ট করে দিই তাহলে যে লাইনটা পাবো তাকে বলা হয় অ্যাক্সিয়াল লাইন। এবং ওই লাইন বরাবর যদি ভাঁজকে আমরা আড়াআড়িভাবে কাট করি তাহলে যে তলটা পাবো, অর্থাৎ এখানে যে তলটা দেখানো হয়েছে এই যে তলটা, সেটাকে আমরা বলি অ্যাক্সিয়াল প্লেন বা অ্যাক্সিয়াল সারফেস। এর সঙ্গে সঙ্গে রয়েছে হিঞ্জ লাইন, এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। দেখো, হিঞ্জ লাইন বলতে কি বলেছে না, ভাঁজের সর্বোচ্চ বক্রতাযুক্ত যে স্থানগুলো রয়েছে সেটা নিচের ক্ষেত্রেও অধভঙ্গের ক্ষেত্রে হতে পারে, ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রেও হতে পারে। সর্বোচ্চ কার্ভেচার যুক্ত যে অংশটা রয়েছে সেই অংশগুলোকে আমরা বলি হিঞ্জ। এবং ওই হিঞ্জকে যদি আমরা ইমাজিনারি লাইন দ্বারা যোগ করি তাহলে তাকে আমরা বলাই হিঞ্জ লাইন, অর্থাৎ গ্রন্থি রেখা বা গ্রন্থি। এবার অ্যাক্সিয়াল প্লেনের সঙ্গে গ্রন্থির কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নেব। চলো তাহলে দেখো, এই ছবিটার মাধ্যমে আমরা এই হিঞ্জ লাইন এবং অ্যাক্সিয়াল বা ক্রেস্টকে আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, ক্রেস্ট বলতে কি বোঝানো হয়েছে না, ভাঁজের সর্বোচ্চ অংশটাকে যদি আমরা যোগ পয়েন্ট বা লাইন দিয়ে যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ক্রেস্ট বা শীর্ষদেশ। আর হিঞ্জ রেখা কি বলেছে না, ভাঁজের সর্বোচ্চ বক্রতাযুক্ত অংশগুলোকে যদি আমরা ইমাজিনারি লাইন দ্বারা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হিঞ্জ লাইন। দেখো, এখানে এই ক্রেস্ট এবং হিঞ্জ লাইন একই হতে পারে আবার আলাদাও হতে পারে। দেখো, এই ছবিটার দিকে তাকাও, তাহলে এই অংশটাতে রয়েছে সর্বোচ্চ উচ্চতাযুক্ত অংশ, সেই জন্য এটাকে আমরা কি বলছি ক্রেস্ট। বাট ভাঁজের কার্ভেচার বা বক্রতাটা রয়েছে কিন্তু তার ঠিক নিচে এই অংশটাতে, সেই জন্য এটাকে আমরা কি বলছি হিঞ্জ রেখা। তার মানে ক্রেস্ট আর হিঞ্জ কখনো এক হতে পারে আবার কখনো এক নাও হতে পারে। সাধারণত যে সমস্ত ফোল্ডগুলো সিমেট্রিক্যাল হয় সেক্ষেত্রে এই দুটো এক হতে পারে, আবার যেগুলো অ্যাসিমেট্রিক্যাল হয় অর্থাৎ অপ্রতিসম ভাঁজ সেগুলোর ক্ষেত্রে এটা এক নাও হতে পারে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু মনে রাখবে, কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু এইভাবে আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা চলে যাব, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ এখানে রয়েছে। আমি এখানে যেগুলো আমরা সাধারণত বিভিন্ন বইগুলোতে পাই না সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি, অর্থাৎ সেই পয়েন্টগুলোই ডিসকাস করব। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, যদি আমরা দেখি তাহলে এই যে দেখো ইনফ্লেকশন পয়েন্ট, এই জিনিসটা কি? এটা কি বলেছে না, ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বাঁক বা কার্ভেচার এবং আকৃতি পরিবর্তিত হয়, বাঁক এবং আকৃতি পরিবর্তিত হয় অর্থাৎ কনভেক্স থেকে কনভেক্সে কনভার্ট হয়, সেই স্থানটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। এই ছবির মাধ্যমে আমরা দেখবো, দেখো এইটা ঊর্ধ্বভঙ্গের বাঁক এতদূর পর্যন্ত এসেছে, ঠিক এই পয়েন্টের পরে আবার অধভঙ্গের যে বাঁকটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এদিকটা কনভেক্স হয়ে গেছে আর এদিকটাও যদি আমরা লাইনটা টেনে দিই তাহলে ক্লিয়ার হবে, এটা দেখো কনকেভ হয়েছে। তার মানে যে পয়েন্ট থেকে এই বাঁকটা পরিবর্তন হলো সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর এই ইনফ্লেকশন পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দিই তাকে আমরা বলছি কি ইনফ্লেকশন লাইন। ক্লিয়ার?
নেক্সট আমরা পরের পয়েন্টটা দেখি কি বলেছে, ইন্টারলিম অ্যাঙ্গেল অর্থাৎ অন্তঃবাহুর কোণ। এই জিনিসটাও আমাদের জানতে হবে। আমি পেনের কালারটা চেঞ্জ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো, এটা ঊর্ধ্বভঙ্গের বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন টানি, তাহলে যদি আমরা বিস্তৃত করি এতদূর পর্যন্ত আসবে। আবার এই দিকের বাহুর এই অংশ থেকে যদি আমরা এই লাইনটাকে বিস্তৃত করি, তাহলে দেখো যে কোনো একটা পয়েন্টে এসে এই লাইনটা কিন্তু কাট করছে, এই লাইন বরাবর। এই পয়েন্টের ওপরে আমরা যদি এই দিকের দুটো বাহুর অ্যাঙ্গেলটাকে মেজারমেন্ট করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে অন্তর্বাহু কোণ বা ইন্টারলিম অ্যাঙ্গেল। এবার এই অন্তর্বাহুর কোণের ওপর ভিত্তি করে আমরা ভাঁজকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে, সেই জন্য আমি তোমাদের এটা দিলাম। কি বলেছে, যদি এই দুটো বাহুর অ্যাঙ্গেল 170 ডিগ্রির বেশি হয়, অর্থাৎ দুটো বাহু যদি এইভাবে বিস্তৃত হয়, তখন তাকে আমরা বলছি জেন্টেল ফোল্ড বা কোমল ভাঁজ। যদি 120 থেকে 170 হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি একটু কমে আসে, তখন সেটাকে আমরা বলছি ওপেন ফোল্ড। আরও কমে গেলে 70 থেকে 120 হলে ক্লোজ ফোল্ড, 30 থেকে 70 হলে টাইট ফোল্ড, বিলো 30 হলে সেগুলোকে আমরা বলছি আইসোক্লাইন। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল একই রকম হবে, তখন তাকে আমরা বলছি আইসোক্লাইনাল ফোল্ড বা সমকোণ ভাঁজ। বোঝা গেল? আশা করি এখান থেকে তোমাদের কম্পোনেন্ট থেকে যদি কোনো কোশ্চেন আছে সেগুলো সহজেই পারবে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে না, ভাঁজের কোন অংশটি শিলাস্তরের ঢালু পাশকে নির্দেশ করে? অপশানগুলো দেখে নিই। অপশান এ অ্যাক্সিস, অপশান বি লিম, অপশান সি ক্রেস্ট এবং ডি ট্রাপ। তাহলে আমাদের অ্যান্সার কি হতে পারে? আমরা একটা ছবি দেখে নেব, একটা গ্রাফ। সেই গ্রাফ এর উপর ভিত্তি করে আমরা দেখো, এর আগে তো আমরা দেখলাম যে এই অংশটাকে বলা হচ্ছে ট্রাফ, এটাকে বলা হচ্ছে ক্রেস্ট। এবার ট্রাফ এবং ক্রেস্টের এদিকেও আমরা যদি দেখি, এই দুটোর মধ্যবর্তী যে অংশটা সেটাকে আমরা বলছি লিম বা বাহু। এই লিম বা বাহুই কিন্তু আমাদের কি করে, এই ঢালু পাশটাকে নির্দেশ করে। দুদিকে একটা লেফট সাইডে রয়েছে আর একটা রাইট সাইডে রয়েছে। তাহলে ঢালু পাশ বা স্লোপিং সাইড যদি বলা হয়, সেটা যে সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের লিম, না ক্রেস্ট, না ট্রাপ, না অ্যাক্সিস। অ্যাক্সিস তো ভার্টিক্যাল ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3, ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভাঁজ কি? অর্থাৎ জিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ভাঁজকে আমরা কি নামে চিনি? এ ভূত্বকের ওপর ফাটল, বি কম্প্রেশনাল শক্তির কারণে শিলাস্তরের বাঁক, সি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের একটি প্রকার, ডি পাললিক শিলায় ফাটল। দেখো, ফোল্ডের সঙ্গে রিলেটেড এই পাললিক শিলা এবং কম্প্রেশনাল ফোর্স। তাহলে আমরা এখানে পাললিক শিলায় ফাটল বলেছি, ফাটল কিন্তু ফোল্ডের সঙ্গে রিলেটেড নয়, কারণ ফোল্ড হলে ফাটল কখনো হবে না। কি হবে, শিলাস্তরগুলো এইভাবে বেঁকে যাবে বা কার্ভেচার প্রাপ্ত হবে। তার মানে এখানে কম্প্রেশনাল ফোর্স, এই যে দুদিক থেকে দুটো প্রেস করছে, সেটাকেই আমরা বলছি চাপ বা কম্প্রেশনাল ফোর্স। তাহলে কোশ্চেন 3 এর অ্যান্সার হয়ে যাবে বি, কম্প্রেশনাল ফোর্সের কারণে শিলাস্তরে যে ভাঁজ সৃষ্টি হয় তাকেই আমরা ভাঁজ নামে জানি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোন ধরনের ভাঁজে শিলাস্তরের শিলাস্তর একটি পাশে ঝুঁকে থাকে? রক লেয়ার টিল্টেড টু ওয়ান সাইড, একটা দিকে এইভাবে ঝুঁকে থাকে। অপশান এ সিমেট্রিক্যাল ফোল্ড, অপশান বি অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, সি মনোক্লাইন ফোল্ড, ডি রিকাম্বেন্ট ফোল্ড। দেখো, রিকাম্বেন্ট ফোল্ড এবং সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড এরা হবে না, এখানে অ্যান্সার হবে মনোক্লাইনাল ফোল্ড। এবার কেন অ্যান্সারটা হচ্ছে সেটা আমরা দেখে নিই। কি বলেছে দেখো, মনোক্লাইনাল ফোল্ড হলো এক ধরনের ভাঁজ যেখানে শিলাস্তর একদিকে ঝুঁকে থাকে, প্রায় একটি ধাপের মতো বাঁকের তৈরি করে। সিমেট্রিক্যাল ফোল্ড সমান লিম থাকে, অর্থাৎ বাহুগুলো এইভাবে দুদিকে অ্যাক্সিসের দুদিকে সমানভাবে থাকে। অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড অসমভাবে থাকে, অর্থাৎ একটা যদি বড় হয় একটা ছোট হবে, এইভাবে থাকে। রিকাম্বেন্ট ফোল্ড কি বলছে, প্রায় অনুভূমিক, অর্থাৎ এইভাবে একটা উভয় দিকেই শিলাস্তরের উভয় দিকেই দুটো ফোল্ডের যে লিম একই দিকে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা প্রায় সমতল যেহেতু বলেছে, টিল্টেড নয়, প্রায় সমতল অনুভূমিক হয়ে গেলে সেটা কি করে হবে? তার জন্য আমরা কি হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে মনোক্লাইনাল ফোল্ড। এখানে আমি ছবির মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি বলেছে, এই যে অপশনগুলো দেখো, অ্যান্টিক্লাইনাল যার ওপরের দিকে কি থাকে, কার্ভেচার গুলো থাকে। সিনক্লাইনাল নিচের দিকে কার্ভেচার থাকে, আর মনোক্লাইনাল এই যে দেখো টিল্টেড হয়ে গেছে একটা দিক, তার মানে এখানে এই অপশনটা হয়ে যাবে মনোক্লাইনাল ফোল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ম্যাচিং বেসেছে একটা, নিচের তালিকার সাথে ভাঁজের প্রকারভেদগুলো মিলিয়ে দিন।
অপশানগুলো দেখে নিই। কলাম এতে কি রয়েছে? এ অ্যান্টিক্লাইন, বি স্ট্রাইক লাইন, সি মনোক্লাইন, ডি সিঙ্কলাইন। কলাম বিতে রয়েছে অপশান 1 শিলাস্তর একদিকে ঝুঁকে থাকে, 2 আপওয়ার্ড ফোল্ড বা ঊর্ধ্বভঙ্গ, নিম্নমুখী ভাঁজ বা ডাউনওয়ার্ড আর্কেড ফোল্ড, অ্যান্ড 4 শিলাস্তর এবং অনুভূমিক স্তরের ছেদক রেখা। দেখো এখান থেকে আমরা অনেকগুলো অপশানই জানি, অ্যান্টিক্লাইন ঊর্ধ্বমুখী ভাঁজ, সিঙ্কলাইন নিম্নমুখী ভাঁজ, আর মনোক্লাইন তো আগের কোশ্চেনটাতেই স্টাডি করলাম যে শিলাস্তর একদিকে ঝুঁকে থাকে। এবার যেটা আমাদের কাছে অপরিচিত সেটা হচ্ছে স্ট্রাইক লাইন। এটা কি বলেছে অপশানটাতে? যে শিলাস্তর এবং অনুভূমিক স্তরের ছেদক রেখা। কিভাবে আমরা জিনিসটাকে একটু দেখে নিই। এখানে আরেকটা পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ডিপ বা নতি। স্ট্রাইক লাইনটা আগে দেখে নিচ্ছি। স্ট্রাইক লাইন হলো হেলানো স্তর এবং একটি অনুভূমিক সমতল ছেদক দ্বারা গঠিত রেখা। এটি নির্দিষ্ট বিন্দুতে ভাঁজের প্রবণতাকে প্রতিনিধিত্ব করে। ছবির মাধ্যমে ব্যাপারটা আরো বোঝার চেষ্টা করি। দেখো এটা একটা ফোল্ড ঊর্ধ্বভঙ্গ, আর ঊর্ধ্বভঙ্গটার ওপরে একটা আমরা হরাইজন্টাল প্লেন বা অনুভূমিক তল ড্র করেছি। এই হরাইজন্টাল প্লেনের এই পয়েন্টটা যে অংশে ভাঁজেকে কাট করেছে সেটা এই ওপরের অংশ হতে পারে, কখনো এখানে হতে পারে, কখনো এখানে হতে পারে। অর্থাৎ ফোল্ড যদি ভূপৃষ্ঠের উপরে উন্মোচিত হয় তাহলে হরাইজন্টাল প্লেনটা এইরকম জায়গায় কাট করবে। তো যে অংশে হরাইজন্টাল প্লেন বা অনুভূমিক তল ভাঁজের কোনো অংশের সঙ্গে কাট করেছে বা ছেদ করেছে তাকেই আমরা কি বলছি? স্ট্রাইক লাইন। অর্থাৎ এখানে যদি একটা লাইন টানি তাহলে এখানে হয়ে যেত স্ট্রাইক লাইন, কিন্তু এখানে আমাদের ছবির মাধ্যমে দেখানো হয়েছে তাহলে এই অংশ হয়ে গেল স্ট্রাইক লাইন। তো স্ট্রাইক লাইনের সঙ্গে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ বা নতি। ডিপ বা নতি জিনিসটা কি সেটাও আমাদের জানতে হবে। কি বলেছে? ডিপ বর্ণনা করে যে স্তরটি কতটা খাড়াভাবে হেলে আছে। এটি হেলে থাকা স্তর এবং অনুভূমিক স্তরের মধ্যে মধ্যবর্তী কোণ পরিমাপ করে। দেখো এটা হরাইজন্টাল প্লেন, ছেদক রেখাকে স্ট্রাইক লাইন বলছি। আবার এতে যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেল অর্থাৎ ওপরের শিলাস্তর অনুভূমিক স্তরের সহিত যে কোণে নত আছে সেই কোণটাকে কি বলছে? আমাদের নতি। নতি কিন্তু দুটো, একদিকে যেমন কোণটা পরিমাপ করছে তেমনি শিলাস্তরের ডিরেকশনটা কোন দিকে নত আছে সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে। সেই জন্য নতিকে ভেক্টর রাশি বলা হয়। এখন দেখো এই নতিকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়। আমরা যারা এই জিওলজিক্যাল ম্যাপ করেছি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছিলাম নতিকে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে ট্রু ডিপ প্রকৃত নতি, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ বা আপাত নতি। এই ট্রু ডিপ এবং অ্যাপারেন্ট ডিপ জিনিসটা আমাদের জানতে হবে। ট্রু ডিপের ক্ষেত্রে কি বলেছে? যে শিলাস্তরের যে স্তরগুলো আছে বা লেয়ারগুলো আছে সেটা সর্বাধিক যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ট্রু ডিপ। অর্থাৎ প্রত্যেকটা শিলাস্তর সর্বোচ্চ যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা ট্রু ডিপ বলছি। এই সর্বোচ্চ কোণ বাদে অন্য যে কোনো কোণকে যদি আমরা পরিমাপ করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ডিপ। বিষয়টা কীরকম? এই অংশটাতে আমরা পাচ্ছি ট্রু ডিপ, আবার এই অংশ যদি এইভাবে কোনো একটা লাইন টানা থাকে, এইভাবে একটা কোনো লাইন টানা থাকে, এই যে নতিটা পাবো সেটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ডিপ। আবার এই হরাইজন্টাল প্লেন থেকে এই লাইনের যে নতিটা পাবো সেটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ডিপ। তাহলে দেখো ট্রু ডিপ সর্বদা কি হয়? বড় হয় কার থেকে? অ্যাপারেন্ট ডিপের থেকে। কারণ কি? ট্রু ডিপ সর্বোচ্চ বাঁকযুক্ত অংশটার সঙ্গে কোণটা মাপ করে, আর ওর থেকে সব কম যতটা হরাইজন্টাল সারফেসের দিকে আমরা পিছিয়ে যাব, অর্থাৎ এইভাবে যখন আমরা পিছিয়ে যাব তখন যে কোণটা পাবো তাকে আমরা বলছি অ্যাপারেন্ট ডিপ। তার মানে অ্যাপারেন্ট ডিপ সর্বদাই ট্রু ডিপের থেকে কম হবে। এটা কিন্তু কোশ্চেনে আসে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, তার জন্য তোমাদের এত আমি ডিটেলসে বললাম। আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? কোন ধরনের ভাঁজ প্রায় অনুভূমিক হয়, প্রায় হরাইজন্টাল হয়? সেট 2022 এসেছে। এ মনোক্লাইন, বি রিকাম্বেন্ট ফোল্ড, সি সিমেট্রিক্যাল ফোল্ড, ডি অ্যান্টিক্লাইনাল ফোল্ড, ই ন্যাপ ফোল্ড। অর্থাৎ অনুভূমিক ফোল্ড কোনটা হয়? আমরা অনেকেই জানি মনোক্লাইন তো হবে না কারণ একনত, অ্যান্টিক্লাইন এবং সিক্লাইন এটা হবে না। অপশন বি এবং ই এর মধ্যে কোনো একটা হতে পারে। আমরা সকলেই জানি যে ন্যাপ ফোল্ড কি? যখন রিকাম্বেন্ট ফোল্ডের উপর অধিক চাপ হয় তখন তার একটা লেয়ারের অংশ যখন মূল শিলাস্তর থেকে বিক্ষিপ্ত হয়ে আরো দূরে অবস্থান করে তখন তাকে আমরা কি বলছি? ন্যাপ ফোল্ড। এই ন্যাপ ফোল্ড তাহলে কিন্তু এখানে আমাদের হচ্ছে না, কারণ এটা তো হরাইজন্টাল থাকে না, এটা ছেদক হয়ে যায়। তার মানে ন্যাপ ফোল্ড হবে না। তাহলে অপশন পড়ে থাকলো আমাদের যেটা, সেটা হচ্ছে অপশন বি রিকাম্বেন্ট ফোল্ড। তাহলে রিকাম্বেন্ট ফোল্ড আমাদের অপশন হয়ে যাবে। রিকাম্বেন্ট ফোল্ড থেকে আরো বিভিন্ন কোশ্চেন আছে, সেটা আমরা আলোচনা করবো পরের কোন আগের কোশ্চেনগুলোতে রয়েছে। ন্যাপে তাহলে দেখো ন্যাপ
এই অপশনটা কিন্তু মনে রাখবে যে ন্যাপ আমরা তখনই বলবো যখন কোনো একটা রক লেয়ার তার মূল শিলাস্তর থেকে 2 কিমি থেকে 5 কিমি পর্যন্ত শিফটেড হয়ে চলে যাবে। অর্থাৎ আমি যে আগের ছবিটা আঁকলাম এরকম আছে একটা, এইখানে আগে ফোল্ডটা ছিল, তো এই নিচের অংশটা অর্থাৎ আমরা যেটাকে বি আর এটাকে যদি এ বলে থাকি, এই বি অংশটা শিফটেড হয়ে কোথায় চলে আসবে, এই রকম জায়গায়, বা এটাও কিন্তু শিফটেড হয়ে যেতে পারে। এটা কত, এটা যদি 2 থেকে 5 কিমি হয় তখন তাকে কি বলছি, ন্যাপ। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া থেকে আমি এই অপশনটা নিচ্ছি, 2 থেকে 5 কিমি হলে তখন তাকে আমরা ন্যাপ বলবো। কোথায় আমরা দেখতে পাই, সাধারণত আল্পস এবং হিমালয়ে বিভিন্ন অংশগুলোতে আমরা দেখতে পাই, এবং সব থেকে উদাহরণ হলো গুরুত্বপূর্ণ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ন্যাপের উদাহরণ হচ্ছে দার্জিলিং হিমালয়। নেক্সট আরেকটা অপশন এই ন্যাপের সঙ্গে রিলেটেড হয়, সেটা হচ্ছে কি ক্লিপে। এই জিনিসটাও আমাদের জানতে হবে। ক্লিপে কি বলেছে দেখো, ক্লিপের ক্ষেত্রে ক্লিপে হলো একটি বিচ্ছিন্ন অংশ যা মূল শিলা বা মূল ন্যাপ থেকে ক্ষয় বা বিচ্ছেদের ফলে পৃথক হয়েছে। অর্থাৎ ন্যাপের যে অংশটা ওই এগিয়ে গেছে বা চলে এসছে সেই অংশটা, অর্থাৎ এখানে দেখো আগে একটা ন্যাপ ছিল, এই ন্যাপের যে কানেকশনটা ছিল এই অংশে, সেই কানেকশনটা কি হয়েছে, ক্ষয়ের দ্বারা অপসারিত হয়েছে। ফলে ন্যাপের যে অভিক্ষিপ্তা অংশ যেটা মূল শিলা থেকে দূরে অবস্থান করে আছে এবং ন্যাপের ক্ষয়প্রাপ্ত অংশটাকে আমরা কি বলছি, ক্লিপে বা ক্লিপ। ক্লিয়ার? অনেক সময় অপশানে থাকতে পারে এটা যে ন্যাপের ক্ষয়প্রাপ্ত অংশটাকে আমরা কি বলে থাকি। কোথায় দেখতে পাই এটা আমরা দেখতে পাই সাধারণত ক্রোল ক্লিপে, মুসৌরি দেরাদুন অঞ্চল উত্তরাখণ্ডে এই ক্রোল ক্লিপে আমরা দেখতে পাই। হিমালয়ের অন্যান্য অংশে দেখতে পেলেও ভারতবর্ষের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ হচ্ছে মুসৌরির ক্রোল ক্লিপে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোনটি থ্রাস্ট ফল্টিং এর কারণে তাদের মূল অবস্থান থেকে দূরে পরিবাহিত শিলার ভরের নির্দেশ করে, অর্থাৎ দূরে অপসারিত রক মাসকে নির্দেশ করে? এ অটোকথন, বি প্যারা অটোকথন, সি অ্যালোকথন, ডি নিউটেকটনি। তাহলে এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? এই অটোকথন বা প্যারা অটোকথন, অ্যালোকথন এই জিনিসগুলো কি আমাদের একটু জানতে হবে। এগুলো আর কিছুই নয়, ওই যে ন্যাপ পড়লাম আমরা, ন্যাপেরই এগুলো বিভিন্ন জিওলজিক্যাল টার্ম বা স্ট্রাকচারাল টার্ম যেগুলোকে আমরা এখানে বর্ণনা করে থাকি। অটোকথন কি বলেছে, স্থানে স্থির ইনসিটু ডিফরমেশন, এটি হলো শিলাস্তর যা মূল অবস্থান থেকে অরিজিনাল পজিশনে রয়েছে এবং কোনো বড় আকারে সরানো হয়নি বা পরিবর্তিত হয়নি। প্যারা অটোকথন কি সীমিত স্থান, যদি খুব অল্প দূরে যাবে, অর্থাৎ ওই যে ন্যাপ আমরা পড়লাম, যদি ন্যাপের অংশটা একই রকম স্থানে অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলছি অটোকথন। যদি একটু দূরে যায়, অর্থাৎ এই অবস্থান থেকে যদি এইরকম অবস্থানে অবস্থান করে, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স কভার করে, তখন তাকে আমরা বলছি প্যারা অটোকথন। আর যদি অনেক দূরে চলে যায়, অর্থাৎ এই অংশটা যদি এইরকম পজিশনে চলে আসে অনেকটা দূরে, অনেক কয়েকশো কিলোমিটার হতে পারে, কয়েক কিলোমিটার হতে পারে, তখন তাকে আমরা কি বলছি, অ্যালোকথন। বা বহু দূরে, অনেক দূর মনে রাখবে, এর সঙ্গে অনেক দূরে যখন থাকবে তখন তাকে আমরা বলি অ্যালোকথন। অনেক সময় এগুলো ম্যাচিং থাকে। ক্লিয়ার? এবার যদি তোমাদের একটা মনে প্রশ্ন আসে, এখানে যদি ন্যাপ থাকতো তাহলে আমরা কি করতাম, অর্থাৎ এই অটোকথন, অ্যালোকথন, প্যারাকথনের সঙ্গেই যদি আমাদের ন্যাপের অপশনটাও থাকতো ই দিয়ে, তাহলে আমরা কোন অপশনটা করতাম সেটা মনে রাখবে। যদি ন্যাপ এখানে থাকতো তাহলে অপশন হয়ে যাবে কিন্তু ন্যাপ, কারণ অ্যালোকথন জেনারেল টার্ম, কিন্তু ন্যাপ ইজ মোর প্রিসাইজ অ্যান্ড টেকনিক্যাল টার্ম ফর স্ট্রাকচার ইন ফোল্ড থ্রাস্ট বেল্ট, অর্থাৎ এই থ্রাস্ট যে ফোল্ডেড স্ট্রাকচার আছে তার মধ্যে সব থেকে টেকনিক্যাল টার্ম হচ্ছে ন্যাপ। অর্থাৎ এখানে যদি ন্যাপ থাকতো তাহলে তোমরা কিন্তু ন্যাপ অপশনটাই করবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8। এখানে একটা অ্যাসারশন এবং রিজন দিয়েছে। কি বলেছে, এ অ্যান্টিক্লাইন প্রায় তেল ও গ্যাসের জন্য ফাঁদ হিসেবে কাজ করে, ট্র্যাপ। রিজন কি বলেছে, অ্যান্টিক্লাইনের ঊর্ধ্বমুখী গঠন তেল ও গ্যাসকে উপরের দিকে জমা হতে সাহায্য করে। তাহলে কি বলেছে, এ বোথ আর রাইট এবং কারেক্ট এক্সপ্লেনেশন, বি বোথ আর রাইট বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন, সি এ ইজ ট্রু আর ইজ ফলস, ডি এ ইজ ফলস আর ইজ ট্রু। এই অপশানগুলো আমরা জানি, এই ধরনের অ্যাসারশনের ক্ষেত্রে এগুলো নেটে প্রচুর পরিমাণে আসে, কিন্তু যেহেতু আমাদের কোশ্চেন দিনকে দিন টাফ হচ্ছে, ফলে এসএসসির ক্ষেত্রে না আসার কোনো কথা নেই, আসতেই পারে। তাহলে দেখো, আমাদের এই অ্যাসারশন এবং রিজনিংগুলোকে জানার জন্য আমাদের দেখতে হবে যে দুটোর সঙ্গে রিলেটেড আছে কিনা। তাহলে অ্যান্টিক্লাইন প্রায় তেল ও গ্যাসের জন্য ট্র্যাপ হিসেবে কাজ করে, এই অপশনটা কি ঠিক? আমরা একটা ব্যাখ্যা দেখে নেব। কি বলেছে, অ্যান্টিক্লাইন হলো এক ধরনের ভাঁজ যেখানে শিলাস্তরগুলি ঊর্ধ্বমুখী হয়ে মাঝ বরাবর উঁচু হয় এবং এই দুই পাশের নিচের দিকে ঢাল থাকে, অর্থাৎ এইরকম থাকে।
এই গঠনটিতে ভূগর্ভে তেল ও গ্যাস হালকা হওয়ায় তারা উপরের দিকে উঠে এসে, অর্থাৎ এইরকম যখন ফোল্ড থাকবে, যদি এই অংশে তেল বা গ্যাস জমা হয়, তারা যেহেতু হালকা হয় ফলে এই গ্যাসগুলো কী হবে, উপরের দিকে উঠে এসে এই উপরের অংশে জমা হবে, কারণ শিলাস্তরের পাললিক শিলাস্তরের ছিদ্রপথে ওগুলো উপরের দিকে উঠে যায়। আর কি বলেছে, যদি অ্যান্টিক্লাইনের শীর্ষভাগে কোনো আবরণী শিলা বা ক্যাপ রক থাকে, এই উপরের লেয়ারটা যদি পোরাস না হয়, ছিদ্রযুক্ত না হয়, তাহলে সেই গ্যাস বা তেলকে বের হতে দেয় না, তখন এটি একটি স্ট্রাকচারাল ট্র্যাপ হিসেবে কাজ করে, অর্থাৎ তখন এই অংশে গ্যাস বা তেলগুলো সঞ্চিত হবে। তার মানে অ্যান্টিক্লাইন আমাদের কিন্তু তেল বা গ্যাসের ফাঁদ হিসেবে কাজ করে, এবং অ্যান্টিক্লাইনের ঊর্ধ্বমুখী গঠন তেল ও গ্যাসকে উপরের দিকে জমতে সাহায্য করে, অর্থাৎ এ এবং আর দুটোই কিন্তু কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লানেশন। আবার দেখো উদাহরণ হিসেবে আমি দিয়েছি, দেখো মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, সৌদি আরব যেগুলো তেলের ভান্ডার, সেগুলোতেই এই ধরনের অ্যান্টিক্লাইনের ট্র্যাপে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এবং তেলের ভান্ডার রয়েছে। তার মানে এখানে আমাদের অপশান এ হয়ে যাবে অ্যান্সার, বোথ এ এন্ড আর ইজ দ্য কারেক্ট এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে না, একটি সাহিত্য ভাঁজে অক্ষীয় তল সমান্তরাল ভূমির সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে। এই যে আমি বলেছিলাম একটু আগে যে আমাদের এই রিকাম্বেন্ট ফোল্ড থেকে পরবর্তীকালে একটা কোশ্চেন আছে, সেটা আমরা দেখব। তাহলে রিকাম্বেন্ট প্লেনের এক্সিয়াল প্লেন টিল্টেড কত ডিগ্রি কোণে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনফিউজিং এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অপশান 1 5 ডিগ্রি, অপশান 2 10 ডিগ্রি, অপশান 3 লেস দেন 10 ডিগ্রি, অপশান 4 মোর দেন 10 ডিগ্রি। তাহলে আমরা কোন অপশানটা হবে, এখানে আমরা যদি দেখি, আমি একটা ছবির মাধ্যমে তুলে দিচ্ছি, জাস্ট রিকাম্বেন্ট ফোল্ড বলতে আমরা কি বুঝি সেটা দেখানোর জন্য। এই অংশটাকে আমরা বলছি রিকাম্বেন্ট ফোল্ড, যেখানে ভাঁজের দুটো বাহুই একদিকে নত আছে, কিন্তু ওদের এই এক্সিয়াল প্লেনটা, এই প্লেনটা কত ডিগ্রি কোণে থাকে, কার সঙ্গে, হরাইজন্টাল সারফেসের সঙ্গে কত ডিগ্রি কোণ থাকে। এখানে আমরা যদি অপশান দেখি, সব থেকে বেস্ট অপশান হচ্ছে লেস দেন 10 ডিগ্রি, এটাই কিন্তু পারফেক্ট। 10 ডিগ্রিও নয়, মোর দেন 10 ডিগ্রিও নয়, আবার 5 ডিগ্রিও নয়। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে লেস দেন 10 ডিগ্রির মধ্যে 5 ডিগ্রিও তো থাকে, তাহলে 5 ডিগ্রি কেন হবে না? কারণ লেস দেন 10 ডিগ্রি তোমাকে বলেছে, অত 10 ডিগ্রির কম, কিন্তু কখনোই কি বলেছে যে 10 ডিগ্রির কম মানে 7 ডিগ্রিও আছে, সেখানে 6 ডিগ্রিও আছে এবং 5 ডিগ্রিও আছে। তারপরে তুমি যখন 5 ডিগ্রি বলে দেবে, তুমি কিন্তু একটা ফিক্সড রেট বলে দিচ্ছ, যে ফিক্সড পয়েন্ট বলে দিচ্ছ 5 ডিগ্রি, কিন্তু 7 6 এগুলো তো হতে পারে, সেই জন্য কিন্তু 5 ডিগ্রিটা হবে না। তার মানে আমাদের বলতে হবে অ্যান্সার 3 লেস দেন 10 ডিগ্রি। নেক্সট আমরা চলে আসি পরের প্রশ্ন, ভাঁজ পর্বত গঠনের জন্য কোন শক্তি দায়ী? Which force is responsible for formation of fold mountain? A. Tensional force, B. Compressional force, C. Shear force, D. Gravitational force. আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে অলরেডি জানি যে এটা পৃথিবীর একটা শক্তি যেটা সমস্ত বস্তুকে নিচের দিকে টানে। টেনশনাল ফোর্স এবং কম্প্রেশনাল ফোর্স দুটো ক্ষেত্রে কাজে লাগে, ফোল্ড এবং ফল্টের ক্ষেত্রে, যদিও ফল্টের ক্ষেত্রে টেনশনাল এবং কম্প্রেশনাল ফোর্স দুটোই কাজে দেয়। কারণ কি, নর্মাল ফল্টের ক্ষেত্রে টেনশনাল বা টান, দেখো দুদিকে দুটো শক্তি যখন তোমাকে আমরা বিপরীতমুখী কাজ করবে, তখন আমাকে বলছি টেনশনাল ফোর্স বা সংনমনজনিত শক্তি। আবার এই দুটো যখন একই দিকে কাজ করবে, তখন তাকে আমরা বলছি কম্প্রেশনাল ফোর্স বা চাপজনিত শক্তি। ফল্টের ক্ষেত্রে এই দুটো কিন্তু আমরা দেখতে পাই, নর্মাল ফল্টের ক্ষেত্রে টেনশনাল ফোর্স আর রিভার্স ফল্টের ক্ষেত্রে কম্প্রেশনাল ফোর্স কাজ করে, কিন্তু ফোল্ডের ক্ষেত্রে কাজ করে একমাত্র কম্প্রেশনাল ফোর্স। অর্থাৎ এই লেয়ারগুলো থাকে, সেখানে দুদিক থেকে চাপ প্রয়োগ করলে শিলাস্তর এইভাবে ভাঁজপ্রাপ্ত হয়। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু অপশান সি জিনিসটা, অপশান সি যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমাদের একটু জানতে হবে। এই শিয়ার ফোর্সটা কি? শিয়ার ফোর্স আমরা যারা মাস মুভমেন্ট পড়েছি তারা আমরা এই শিয়ার ফোর্স সম্বন্ধে আইডিয়া আছে, তবু আমি একবার এখানে বলে দিচ্ছি। দেখো, শিয়ার ফোর্স সেফটি ফ্যাক্টর বলে মাস মুভমেন্টের একটা পয়েন্ট রয়েছে, যার উপর ভিত্তি করেই মাস মুভমেন্ট ঘটবে না ঘটবে না সেটা ডিপেন্ড করে। সেফটি ফ্যাক্টর জিনিসটা কি না, এই নিউমেরিক্যাল রেশিও ইউজড ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টু এভালুয়েট দ্য স্টেবিলিটি অফ স্লোপ অ্যান্ড লাইকলিহুড মাস মুভমেন্ট, অর্থাৎ মাস মুভমেন্ট ঘটবে কিনা সেটার উপর ডিপেন্ড করে এই সেফটি ফ্যাক্টরের উপরে। ফর্মুলাটাতে কি বলেছি, সেফটি ফ্যাক্টর সমান রেসিস্টিং ফোর্স ডিভাইডেড বাই শিয়ার ফোর্স বা ড্রাইভিং ফোর্স। এই যে শিয়ার ফোর্স, তার মানে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শিয়ার ফোর্সটা কি বলেছে, রেসিস্টিং ফোর্স মানে ধরো কোনো একটা ঢালের উপরে কোনো একটা পদার্থ রয়েছে,
তাহলে আমরা জানি যে গতিশক্তির সূত্র অনুযায়ী যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল। তাহলে এই যে বস্তুটা স্থির আছে সে এখানে স্থির থাকতে চাইবে, এই যে বস্তুটা স্থির থাকতে চাইছে সেটাইকে বলা আছে রেসিস্টিং ফোর্স বা শিয়ার স্ট্রেংথ বলে। আর শিয়ার ফোর্স কি না, যে ফোর্সটা এই বস্তুটাকে এখান থেকে স্থানচ্যুতি করাতে চাইবে সেটাকে আমরা বলছি শিয়ার ফোর্স। এবার সেফটি ফ্যাক্টরের ভ্যালু যদি 1-এর বেশি হয়, অর্থাৎ শিয়ার ফোর্স যদি বেশি হয় তাহলেই কিন্তু একমাত্র মাস মুভমেন্ট ঘটবে, আর যদি না হয়, যদি 1 হয় তাহলেও মাস মুভমেন্ট ঘটবে না, বিলো 1 হলে তাহলেও কিন্তু ঘটবে না। সরি, আমি উল্টো কথা বললাম, যদি শেয়ার ফোর্সটা 1-এর থেকে বেশি হয় তাহলে স্লোপটা স্টেবল হবে, আর যদি বিলো 1 হয় তাহলে কিন্তু মাস মুভমেন্ট ঘটবে। 1 এবং 1-এর বেশি হলে সেটা কিন্তু ঘটবে না, আর 1-এর কম হলে তবেই একমাত্র ঘটবে। ওকে, নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কি বলেছে, ভাঁজের উপাদানগুলির সাথে তাদের বর্ণনা মিলিয়ে দিন। কলাম এতে কি বলেছে, অ্যাক্সিস, বি বলেছে লিম, সি বলেছে ক্রেস্ট, ডি বলেছে নতি। কলাম বিতে কি বলেছে, 1 নম্বরে ভাঁজের ঢালু দ্য পাস, 2 নম্বরে বলেছে অনুভূমিক তল ও শিলাস্তরের মধ্যে কোণ, ভাঁজের সর্বোচ্চ বিন্দু, ভাঁজের কাল্পনিক রেখা। তাহলে অ্যাক্সিস হচ্ছে আমাদের ভাঁজের কাল্পনিক রেখা, ক্রেস্ট কি না ভাঁজের সর্বোচ্চ বিন্দু, নতি ভাঁজের অনুভূমিক তলের সহিত শিলাস্তরে যে কোন অ্যাঙ্গেলে করে সেটা আমরা একটু আগে জানলাম, লিম হচ্ছে ভাঁজের ঢালু সাইড। তাহলে 1-এর সঙ্গে মিলে যাচ্ছে 4, 2 বি এর সঙ্গে মিলে যাচ্ছে 1, সি এর সঙ্গে মিলে যাচ্ছে 3, আর ডি এর সঙ্গে মিলে যাচ্ছে 2। নেক্সট 12। কোশ্চেন নাম্বার 12-এ কি বলেছে দেখো না, ভাঁজের প্রাচীন ভাঁজ পর্বতের উদাহরণ কোনটি? কোনটি? ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন। এ নীলগিরি, বি হিমালয়, সি আরাবল্লী, ডি সাতপুরা। এখানে আমরা যদি অপশানটা দেখি, হিমালয় হচ্ছে আমাদের সব থেকে নিউয়েস্ট, এই টার্সিয়ারি পিরিয়ডে এটা সৃষ্টি হয়েছে আলপাইন অরোজেনেসিস সময়, তাহলে হিমালয় অপশান হবে না। সাতপুরা আমরা জানি যে একটা ব্লক মাউন্টেন, যেখানে নর্মদা, সাতপুরা এবং বিন্ধ্য দুটো পর্বত রয়েছে। নর্মদা এবং তাপ্তি নদীর যে ফল্ট, যে রিভারগুলো রয়েছে যেগুলো আমাদের পশ্চিম বাহিনী নদী, সেই পশ্চিম বাহিনী দুটো নদীর মাঝে রয়েছে দুটো ফল্ট বা ব্লক মাউন্টেন, সাতপুরা এবং বিন্ধ্য। নীলগিরি এবং আরাবল্লী এই দুটো প্রাচীন পর্বত, এই দুটোর মধ্যে কোনটা হবে সেটাই আমাদের এখানে জানতে হবে। নীলগিরিটা দেখো কি বলেছে, লাইকলি এ ব্লক মাউন্টেন, অর্থাৎ একটা স্তূপ পর্বত, অর রেসিডুয়াল হিল, এটা স্তূপ পর্বত হতে পারে অথবা রেসিডুয়াল হিলও হতে পারে, কারণ এটা হচ্ছে নীলগিরি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, যেটা নীলগিরির পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতকে আলাদা করেছে। তার মানে এটা ঠিক ব্লক মাউন্টেনের নয়, আবার ব্লক মাউন্টেনের মতো চরিত্রও আমরা দেখতে পাই, আবার রেসিডুয়াল হিল অর্থাৎ ক্ষয়প্রাপ্ত ভূমির উপর দেখতে পাই, মানে উচ্চভূমিও হতে পারে। আরাবল্লী কি বলেছে, অ্যান এনশিয়েন্ট ফোল্ডেড মাউন্টেন নাও হেভিলি এরোডেড, নো লঙ্গার শো ক্লাসিক্যাল ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ আরাবল্লী প্রিক্যাম্বিয়ান যুগের সৃষ্ট একটা পর্বত, যেখানে আরাবল্লী কিন্তু ওই প্রিক্যাম্বিয়ান যুগে একটা ফোল্ডেড মাউন্টেন ছিল, ইয়ং ফোল্ডেড মাউন্টেন, কিন্তু বর্তমানে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং ক্ষয়প্রাপ্ত পর্বত রূপে বিরাজ করছে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের ওল্ড ফোল্ডেড মাউন্টেন। অপশান সি হয়ে যাবে 12-এর অ্যান্সার। ওকে, নেক্সট আমরা অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 13-এ কি বলেছে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। সরি, কোশ্চেন নাম্বার 13 এখানে স্কিপ হয়ে গেছে। 14 কি বলেছে, ভাঁজ পর্বতের উদাহরণ মিলিয়ে দিন, অর্থাৎ নিম্নলিখিত কোনটা ফোল্ডেড মাউন্টেন সেটার সঙ্গে একটা ম্যাচিং পড়েছে। এ হিমালয়, বি আল্পস, সি অ্যান্ডিজ, ডি রকি। তোমরা চেষ্টা করো মিলিয়ে, আমি 2 সেকেন্ডের জন্য পজ করছি, তারপর আমি অ্যান্সারটা বলছি। ওকে, যারা যারা করেছো তাদের দেখে নাও সঠিক হয়েছে কিনা। দেখো কি বলেছে, হিমালয় ভারতের একটি পর্বত, আল্পস ইউরোপের একটি পর্বত অর্থাৎ 3, অ্যান্ডিজ দক্ষিণ আমেরিকার পর্বত, আর রকি উত্তর আমেরিকার পর্বত। তার মানে অপশানগুলো দেখে নাও একবার, যারা করেছো তাদের ঠিক হয়েছে কিনা কমেন্ট করে আমাকে জানিও। তার সাথে সাথে আমরা এখানে দেখে নিই, একটা টেবিল আমি দিয়েছি যেখানে পৃথিবীর অন্যান্য যে ভাঁজ বা ফোল্ডেড মাউন্টেনগুলো রয়েছে সেগুলোর একটা লিস্ট এবং তার যে মহাদেশ বা যে দেশে সেগুলো অবস্থিত।
তো এর পিডিএফটা আমি প্রত্যেকটার মতোই এর পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং নিজেদের মতো করে পড়তে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, কোন ভাঁজের অ্যাক্সিয়াল প্লেন উলম্ব থাকে? অর্থাৎ অ্যাক্সিয়াল প্লেন আমরা এখনই আলোচনা করলাম। অপশান এ সিমেট্রিক্যাল ফোল্ড, অপশান বি অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, সি রিকাম্বেন্ট ফোল্ড এবং ডি ওভারথার্স্ট ফোল্ড। তাহলে দেখো ওভারথার্স্ট ফোল্ডে তো থাকেই না, সেটা তো একদম কার্ভেচার বা বেঁকে থাকে। এখানে এই ছবিটার দিকে তাকালেই আমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সিমেট্রিক্যাল অ্যান্টিফ্রম বা সিমেট্রিক্যাল ফোল্ডের অ্যাক্সিয়াল প্লেন অলমোস্ট ভার্টিক্যাল থেকে, অ্যাসিমেট্রিক্যাল হেলানো থাকে, আর ওভারথ্রাস্ট ফোল্ডে তো আরোই হেলানো থাকে। অর্থাৎ এখানে আমাদের অপশান হয়ে যাবে ভার্টিক্যাল প্লেন একদম থাকে অপশান এ, যার অ্যাক্সিয়াল প্লেন একদম উলম্বভাবে থাকে, সিমেট্রিক্যাল ফোল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, নিম্নলিখিত কোনটি ভাঁজের উপাদান নয়? অর্থাৎ এখানে কোনটা ভাঁজের কম্পোনেন্ট নয়? এ হিঞ্জ বা গ্রন্থি বা কবজা, বি লিম্ব বা অঙ্গ বা বাহু, সি ফল্ট প্লেন অ্যান্ড ডি অ্যাক্সিয়াল প্লেন। এর মধ্যে কোনটা নয়? দেখো হিঞ্জ লিম্ব এগুলো আমরা জেনেছি, অ্যাক্সিয়াল প্লেনও জেনেছি, শুধুমাত্র ফল্ট প্লেন এখানে নয়, কারণ ফল্ট প্লেন হচ্ছে ফল্টের অংশ। এই যে দেখো এটা ঊর্ধ্বস্তূপ, এখান থেকে নিম্ন অধস্তূপ নেমে গেছে, তার যে তল বরাবর এই ফল্টিংটা ঘটেছে সেই প্লেনটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ফল্ট প্লেন। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে ফল্ট প্লেনটা ভাঁজের উপাদান নয়, এটা চুক্তি বা ফল্টের উপাদান। 17 আবার একটা অ্যাসারশন এবং রিজন দিয়েছে, কি বলেছে, সিঙ্কলাইনগুলি সাধারণত ভূগঠনগতভাবে অস্থিতিশীল হয়। অর্থাৎ অধভঙ্গ যেগুলো হয় সেগুলো ভূগঠনভাবে কি হয়, অস্থিতিশীল হয়। রিজনে কি বলেছে, সিঙ্কলাইনগুলি নিম্নগামী ভাঁজ যা ক্ষয়ের জন্য বেশি প্রবণ। তার মানে দেখো নিম্নগামী ভাঁজ এটার কিন্তু ঠিক, এবার ক্ষয়ের জন্য কি বেশি প্রবণ সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা একটা এক্সপ্লেনেশনটা দেখে নিই। কি বলেছে, দেখো সিঙ্কলাইন হলো শিলাস্তরগুলি মাঝ বরাবর নিচের দিকে বেঁকে যাওয়া অংশ, সেটা তো আমরা পেয়ে গেলাম। এই ধরনের গঠনগুলি জল ও ক্ষয় কার্যে সহজ ধারণ করে, কারণ এই নিম্নবর্তী অংশগুলো থেকে সাধারণত নদী প্রবাহিত হয়। নদী যখন প্রবাহিত হবে তখন কি হবে, সেইখানে ক্ষয় করবে জলের দ্বারা, সেই জন্য এগুলো কিন্তু ক্ষয়ের জন্য বেশি প্রবণ বা ক্ষয় প্রবণ হয়, প্রোন টু এরোশন। তার মানে রিজনটা ঠিক বলেছে, বাট অ্যাসারশনটা কি ঠিক বলেছে? কিন্তু সিঙ্কলাইন স্বয়ং প্রকৃতিগতভাবে ততটা অস্থিতিশীল নয় যতটা অ্যান্টিক্লাইন অনেক বেশি হয়। তার মানে কারণ কি, সিঙ্কলাইনগুলো তো নিচের দিকে থাকে, স্টেবল হয়, কিন্তু এই ওপরের অংশগুলোতে শিলাস্তর বা মৃত্তিকাগুলোর ওয়েদারিং এর ফলে বা বাঁশ ওয়াস্টিং এর সম্ভাবনা থাকে। সেই জন্য ওপরের অংশ অর্থাৎ অ্যান্টিক্লাইন কিন্তু কখনোই অ্যান্টিক্লাইনগুলো বেশি প্রবণ হয় টু ইরোশন, বাট সিঙ্কলাইনগুলো কিন্তু অতটা অস্থিতিশীল হয় না, আনস্টেবল হয় না জিওলজিক্যালি। তার মানে অপশান এ অনেকাংশেই ভুল, তার মানে আমাদের এখানে ডি হয়ে যাবে অ্যান্সার, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। নেক্সট 18 কি বলেছে, একটি অ্যান্টিক্লাইনের দুই ডানার মধ্যে বয়সের প্রাচীন শিলাস্তর কোথায় অবস্থান করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশানগুলো দেখে নেই। এ কেন্দ্রীয় অংশে, বি ডানার প্রান্তে অর্থাৎ বাহুর শেষে, সি সিঙ্কলাইনের মধ্যে, ডি কোথাও নাই। এর উত্তর কি হবে দেখো, আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো আমি তোমাদের একটা গ্রাফ এখানে তুলে ধরেছি, যেখানে এ বি সি ডি এই চারটে রক লেয়ার বা সেডিমেন্টারি রক লেয়ার রয়েছে, যেগুলো বিভিন্ন সময় এ সব থেকে প্রাচীন, বি তারপরে লেয়ারিং হয়েছে, সি তারপরে ডি একদম হচ্ছে সব থেকে নবীন। এবার কোনো কারণে এই দুই দিক থেকে কম্প্রেশনাল ফোর্স এসেছে, যেখানে ফোল্ড সৃষ্টি হয়েছে। এবার এই ফোল্ডের এইটা উপরের দিকে যেটা বাঁক নিয়েছে অ্যান্টিক্লাইন, নিচের দিকে যেটা বাঁক নিয়েছে সেটা হচ্ছে সিঙ্কলাইন। এই লেয়ারটারই যদি আমরা দেখি, দেখো এ হচ্ছে কি এর প্রাচীন লেয়ার, এই অংশটাতে রয়েছে, বি তারপর এইটা বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে অ্যান্টিক্লাইনের দেখো উপরের অংশে কে আছে, অর্থাৎ অ্যান্টিক্লাইন যখন এইভাবে বাঁকটা নিচ্ছে তার উপরের অংশে কোন শিলাটা আছে, ডি লেয়ারটা আছে। তার মানে অ্যান্টিক্লাইনের ওপরে কে আছে, নবীন শিলা। তাহলে কেন্দ্রে কে রয়েছে, এ। তার মানে ও কোশ্চেন অনুযায়ী আমাদের প্রাচীন শিলাস্তর কোথায় অবস্থান করবে সেটা হয়ে যাচ্ছে একদম কেন্দ্রীয় অংশে। অ্যান্টিক্লাইনের ক্ষেত্রে অ্যান্টিক্লাইনের প্রাচীন শিলা থাকে কেন্দ্রীয় অংশে, কিন্তু সিঙ্কলাইনের ক্ষেত্রে দেখো তো কি হয়, দেখো সিঙ্কলাইনের কেন্দ্র যেটা অর্থাৎ এই অংশটা, এখানে কে আছে, ডি লেয়ারটা। তার মানে এটা কিন্তু সিঙ্কলাইনের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যায়, এর কেন্দ্রে থাকে নবীন শিলা
আর এর বাইরে থাকে অর্থাৎ এই অংশগুলোতে থাকে কে প্রোভিনসিলা অ্যাকর্ডিং টু রক লেয়ার। যদিও সিঙ্কলাইনের এই অংশটা মাটির মধ্যে থাকে, বাট সিঙ্কলাইনের কেন্দ্রস্থল কোনটা? এইটা, আর এর বাইরের অংশ এইটা। তাহলে সিঙ্কলাইনের ক্ষেত্রে এবং অ্যান্টিক্লাইনের ক্ষেত্রে রক স্টার্টার বা রকের যে অবস্থান সেটা কিন্তু চেঞ্জ হয় তাদের বয়স অনুপাতে। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? দার্জিলিং হিমালয় কোন ধরনের ভাঁজের উদাহরণ? একদমই সোজা, একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। ফোল্ডেড মাউন্টেন, ফল্ট মাউন্টেন, ন্যাপ ফোল্ড, ডায়াপিরিক ফোল্ড। দেখো এখানে দুটো জিনিস নতুন এসেছে, একটা হচ্ছে ডায়াপিরিক ফোল্ড, আচ্ছা সরি একটা জিনিস ডায়াপিরিক ফোল্ড। এই ফোল্ডটা কীরকম সেটা আমরা আসছি। তাহলে হিমালয় পর্বত আমরা ফোল্ডেড মাউন্টেনের অংশ আবার ন্যাপ ফোল্ডের অংশ, এই দুটো হতে পারে। তাহলে তোমাকে দেখতে হবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সব থেকে বেস্ট স্যুট অর্থাৎ সব থেকে ভালোভাবে ফিট করছে কোন অ্যান্সারটা। ন্যাপ ফোল্ড, কারণ আমরা জানি দার্জিলিং হিমালয় হলো হিমালয়ের ন্যাপ ফোল্ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আদর্শ উদাহরণ। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে অ্যান্সার, যদিও এ কিন্তু হবে না। যদি এখানে ন্যাপ ফোল্ড না থেকে অন্য কোনো ফল্ট থাকতো তখন এটা ফোল্ডেড মাউন্টেন হয়ে যেত। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি ডায়াপিরিক ফোল্ড। এই জিনিসটা কি এই ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করো। দেখো ডায়াপিরিক ফোল্ডে কি বলেছে, এই ভাঁজ সৃষ্টি হয় যখন নিচের দিক থেকে কম ঘনত্বের পদার্থ, যেমন লবণ নয় মাটি নয়, এখানে ভলকানিক ম্যাটার অর্থাৎ ম্যাগমা ওপরের দিকে শক্ত স্তর ভেদ করে ওপরের দিকে উঠে আসে। এর ফলে ডোম বা অ্যান্টিক্লাইন গঠিত। এই যে দেখো এই অংশ দেখিয়েছে ম্যাগমাগুলো উপরের দিকে বেরিয়ে আসছে, তাহলে এটা ফোল্ডের অংশ এবং তার মধ্যভাগের মধ্য দিয়ে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসছে এই দুর্বল অংশ দিয়ে। তখন তাকে আমরা বলছি ডায়াপিরিক ফোল্ড। অর্থাৎ যে ধরনের ফোল্ডের মধ্যে কোনো ভলকানিক কম্পোনেন্ট থাকতে পারে সেই ফোল্ডগুলোকে আমরা ডায়াপিরিক ফোল্ড বলতে পারি। যেমন রকি বা আন্দিজ এই অংশগুলোতে আমরা যে ফোল্ডেড মাউন্টেনগুলো রয়েছে রকি এবং আন্দিজ ফোল্ডেড মাউন্টেন, সেখানে কিন্তু এই ধরনের ভলকানিক ইরাপশন দেখতে পাই। তার মানে রকি এবং আন্দিজে কিন্তু আমরা এই ধরনের ডায়াপিরিক ফোল্ড দেখতে পাই এবং এদেরকে একটা নামকরণ করা বা এদেরকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়। সেই নামটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ফোল্ডেড মাউন্টেন বলে না, ফোল্ডেড মাউন্টেন থেকে আরেকটা আলাদা নামে ডাকা হয়, সেটা আমাকে কমেন্টে জানিও। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের 20 নম্বর প্রশ্ন। কি বলেছে? ন্যাপ ফোল্ড কি ধরনের ভাঁজ হিসেবে বিবেচিত হয়? অর্থাৎ ন্যাপ ফোল্ড যেটা হয় সেটা কোন ধরনের ভাঁজ? সিমেট্রিক্যাল ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ডের একটি উন্নতর রূপ, অসামঞ্জস্য বা ডিসহারমোনিক ফোল্ড, সেভরন ফোল্ড। এখানে আবার দুটো ফোল্ডের টাইপস আমরা দেখলাম। তার আগে অ্যান্সারটা কি দেখে নিই। ন্যাপ ফোল্ডকে আমরা বলি এ অ্যাডভান্সমেন্ট ফ্রম রিকাম্বেন্ট ফোল্ড, অর্থাৎ সাহিত্য ভাঁজের মধ্যবর্তী অংশে অ্যাক্সিস বরাবর ভেঙে এইদিকে অপসারিত হলে তখন তাকে আমরা কি বলি? ন্যাপ ফোল্ড। এই ডিসহারমোনিক ফোল্ড এবং সেভরন ফোল্ড কি সেটা আমাদের জানা দরকার। দেখো ডিসহারমোনিক ফোল্ড বা একে আমরা বলা হয় অসামঞ্জস্য ফোল্ড। এটা কি? যখন বিভিন্ন স্তরের ভাঁজ পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ এ বি সি ডি চারটে লেয়ার আছে, এই চারটে লেয়ার যখন পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, প্রতিটি স্তর ভিন্নভাবে ভাঁজ গঠন করে, তখন তাকে ডিসহারমোনিক ফোল্ড বলা হয় বা অসামঞ্জস্য ভাঁজ বলে। দেখো এই লেয়ারটা এটার এক ধরনের বাঁক রয়েছে, আবার তার ঠিক ওপরের যে লেয়ারটা তারও একরকম বাঁক রয়েছে এবং সর্বোচ্চ যে ওপরের অংশটা তারও একরকম বাঁক রয়েছে। তো এটা একদম সমান্তরাল। এগুলো কিন্তু ছোটো ছোটো ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ নিয়ে গঠিত। তার মানে যখন নিচের লেয়ারের সঙ্গে ওপরের লেয়ার কোনো সম্পর্ক থাকবে না তাদের কম্বিনেশনগুলোতে, তখন তাকে আমরা বলছি ডিসহারমোনিক ফোল্ড। নেক্সট 21 কি বলেছে? না ভাঁজের কোন প্রকারটি একটি দুর্বল শিলাস্তরের উপর স্লাইড করে গঠিত হয়? ফর্ম বাই স্লাইডিং ওভার এ উইক রক লেয়ার। এ ডেকোলনমেন্ট ফোল্ড, ডিসহারমোনিক ফোল্ড, ডায়ারপিক ফোল্ড, সেভরন ফোল্ড। এই ডিসহারমোনিক ফোল্ড এবং ডায়ারপিক ফোল্ড এটা আমরা জানলাম, কিন্তু সেভরন ফোল্ড আর ডেকোলনমেন্ট ফোল্ড এই দুটো জানার প্রয়োজন রয়েছে। দেখো ডেকোলনমেন্ট ফোল্ড এখানে কিন্তু অ্যান্সার। কি বলেছে? না ডেকোলনমেন্ট ফোল্ড তখনই গঠিত হয় যখন শিলাস্তর একটি দুর্বল নমনীয় স্তরেরও বা সেল জাতীয় পদার্থ বা লবণ স্তরের ওপর দিয়ে স্লাইড করে সংনমনীয় শক্তির কারণে ভাঁজ গঠন করে। এই দেখো এটা দুর্বল স্তর, এর উপর দিয়ে স্লাইডের ফলে এই ফোল্ডটা সৃষ্টি হয়েছে, সেই জন্য একে আমরা কি বলছি? ডেকোলনমেন্ট ফোল্ড বা একে ডেকোলনমেন্ট ফোল্ডই বলে। আর নেক্সট যেটা থাকলো সেভরন। সেভরন কোনটা? না ফোল্ডের টাইপসে আমরা এখানে দেখতে পাবো। দেখো যখনই ফোল্ডগুলো খুব ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গগুলো খুব তীক্ষ্ণ আকৃতির হবে,
এই অংশগুলোকে, এই ধরনের ফোল্ডকে আমরা বলছি শেভরন ফোল্ড। এখানে আরও বিভিন্ন ধরনের ফোল্ডের টাইপসগুলো দেখানো আছে, তোমরা এগুলো অবশ্যই পড়বে, টাইপসগুলো ফোল্ডের এবং কম্পোনেন্ট অফ ফোল্ড। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আমরা আলোচনা করলাম। তো যারা দেখলে তোমাদের সকলকে ধন্যবাদ। আর অবশ্যই আরও যে সমস্ত ভিডিওগুলো রয়েছে জিওগ্রাফিক্যাল থট, ক্লাইমেটোলজি এবং ইকোনমিক জিওগ্রাফির ওপরে, সেগুলো দেখো এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও ভালোভাবে তৈরি করো। তো থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।